দেহাবশেষ জাতীয় পতাকায় মুড়িয়ে হারিস চৌধুরীকে সিলেটবাসীর শেষ শ্রদ্ধা। গ্রামের বাড়ি কানাইঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। মঙ্গলবার জুলাই প্রোক্লামেশনে কবর হবে মুজিববাদের বলেছেন সমন্বয়করা। আবারও জানালেন দল বা জোট করবেন না তারা। খরচ কমাতে স্থানীয় সরকারের সব নির্বাচন একসাথে করার প্রস্তাব দেবে সংস্কার কমিশন, জানিয়েছেন ডক্টর তোফায়েল। শেরপুর ঢাকা মহাসড়কের ভাতশালায় সিএনজিকে বাস চাপা, 3 নারী সহ 5 জন নিহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস চৌধুরীকে সিলেটবাসীর শেষ শ্রদ্ধার পর গ্রামের বাড়ি কানাইঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সকালে ঢাকা মেডিকেল থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি সিলেট পৌঁছলে তা রাখা হয় সার্কিট হাউসে। বেলা 2টায় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে নেওয়া হয় জাতীয় পতাকায় মোড়ানো অবস্থায়। এ সময় দলীয় নেতাকর্মী সহ অসংখ্য মানুষ তাকে শ্রদ্ধা জানায়। পরে হারিস চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরপর নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি কানাইঘাটে। বাদ আসর উপজেলার সড়কের বাজারে তার প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার আঙিনায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। 2021 সালের 3 সেপ্টেম্বর হারিস চৌধুরী মৃত্যুবরণ করেন। ওই সময় আওয়ামী লীগ সরকারের রোষানল থেকে বাঁচতে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুরিয়ায় জামিয়া খাতামুন্নাবিয়ান মাদ্রাসা চত্বরে দাফন করা হয়। পরবর্তীতে ডিএনএ টেস্টে হারিস চৌধুরীর মরদেহ নিশ্চিতের পর পরিবারের পক্ষ থেকে সিলেটে দাফনের ব্যবস্থা নেওয়া হয়। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মধ্য দিয়ে মুজিববাদের কবর রচিত হবে এবং মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সকালে রাজধানীতে জুলাই প্রোক্লামেশন নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা বলেন, নতুন যারা দেশ পরিচালনায় আসবে এই ঘোষণাপত্র তাদের জন্য নির্দেশক হয়ে থাকবে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনো রাজনৈতিক জোট বা সংগঠন হবে না, তবে দেশ ও মানুষের কল্যাণে রাজপথে থাকার ঘোষণা তাদের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে বিস্তারিত। কি হতে যাচ্ছে 31 ডিসেম্বর? শনিবার থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা। বিষয়টি খোলাসা করতেই রবিবার দুপুরে রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনের 3 জন সমন্বয়ক। জানান, আগামী 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে, যা এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ঘোষণাপত্রের খসড়া পাঠানো হয়েছে। এ ঘোষণাপত্রের মাধ্যমে মুজিববাদের কবর রচিত হবে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর। আমাদের বিপ্লবের যে ঘোষণাপত্রটি সেটা আমাদের 5 আগস্টই হওয়ার উচিত ছিল। এটি না হওয়ার কারণে এই যে ফেসিবাদের পক্ষের যে শক্তিগুলো সর্ব জায়গাতে, মিডিয়াতে, বুদ্ধিজীবী পাড়ায়, তারপর হচ্ছে আমরা যে যাদেরকে উৎখাত করেছি বিদেশে বসে, তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে। জুলাই অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ 72-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। ঘোষণাপত্রের মধ্য দিয়ে মানুষ নতুন বাংলাদেশ বিনির্মাণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। এখানে চা শ্রমিক আসবে, রিক্সা শ্রমিক আসবে, কৃষক আসবে, এই দেশের খেটে খাওয়া মজুররা আসবে, সেখান থেকে শুরু করে রেমিটেন্স যোদ্ধারা আসবে, প্রবাসীরা আসবে, যারা এই জুলাই অভ্যুত্থানকে ধারণ করেছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভবিষ্যতে কখনো রাজনৈতিক জোট হিসেবে আত্মপ্রকাশ করবে না দাবি করে সার্জিস আলম বলেন, দেশ ও মানুষের জন্য অতন্ত্র প্রহরী হিসেবে মাঠে থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইউনিটির সিম্বল এরকম একটা প্ল্যাটফর্ম হয়ে থাকুক, এই প্ল্যাটফর্মটি কখনো রাজনৈতিক দলে যাবে না। আরেকটি কথা ছিল আমাদের যে জাতীয় রাজনৈতিক আমাদের জাতীয় নাগরিক কমিটি, আমাদের জায়গা থেকে যেটি বলা হয়েছিল এটি একটি রাজনৈতিক শক্তি, কিন্তু রাজনৈতিক দল হবে না। এখান থেকে জাতীয় নাগরিক কমিটি থেকে হতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হতে পারে। 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অনুষ্ঠানে সকল রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষের সব শ্রেণী পেশার মানুষ জড়ো হবেন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। শহীদের রক্তে লেখা সংবিধানকে কেউ কবর দেওয়ার কথা বললে কষ্ট পান বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য
মির্জা আব্বাস। নতুন কমিটির সদস্যদের নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ ধরনের কথা ফ্যাসিবাদীদের মুখ থেকে আসে মন্তব্য করে বলেন, এমন কথা না বলাই ভালো যেটা জাতি পছন্দ করবে না। বিগত আন্দোলন সংগ্রামে গণমাধ্যম কর্মীদের অবদান স্মরণ করে প্রশ্ন রাখেন, বিরোধী দলগুলো গত 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছে তা কি কোনো কাজে লাগেনি? এখন অনেকেই আন্দোলন নিজেদের করে নিতে চায়, এতে জনমনে বিভেদ সৃষ্টি হবে, দেখা দেবে বিদ্বেষ। সভায় বিএনপি নেতারা বলেন, সচিবালয়ে আগুন লাগালো কারা আর কার্ড বাতিল করা হলো সাংবাদিকদের। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সেখানে তিনি বলেন, যে কোনো শক্তির বিরুদ্ধে লড়তে ডক্টর ইউনূসের সাথে থাকবে জনগণ। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অবিলম্বে রোডম্যাপ দিন, দেশে একটি নির্বাচনের ব্যবস্থা করুন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য শেখ হাসিনার পরবর্তীতে দেশের কি হবে তা চিন্তা করে 31 দফার সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। রবিবার সকালে চট্টগ্রামের ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমির খসরু মাহমুদ আরও বলেন, জাতীয় সরকার গঠন করে 31 দফার সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হবে। কারো মনে সন্দেহ থাকার কিছু নেই বলেও জানান তিনি। এছাড়া ফ্যাসিস্ট সরকারের পতনের কারণে মানুষের মনোজগতের পরিবর্তন এসেছে। যারা এটা ধারণ করতে পারবে না তাদের জন্য আগামীর বাংলাদেশ কঠিন হবে বলেও জানান বিএনপির এই নেতা। এখন তো অনেকে সংস্কারের গল্প বলে তো আমাদেরকে, তো তাদেরকে বলছি 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে সেটাকে চিন্তা করে আমরা 1.5 বছর আগে দিয়েছি, আর বেগম খালেদা দিয়েছে 6 বছর আগে, ভিশন 2030। আমরা যেটা দিয়েছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে, আমরা জাতীয় সরকার করে 31 দফার সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। এই ব্যাপারে কারো মনে সন্দেহ থাকার কিছু নাই। আমি আগেই বলেছি, বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে তার সাথে যারা চলতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নেই। স্থানীয় সরকারের সব নির্বাচন একসাথে করার প্রস্তাব করবে সংস্কার কমিশন, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর তোফায়েল আহমেদ। দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে স্থানীয় সরকার সংস্কার কমিশনের অংশীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন জায়গায় অংশীজনদের সাথে সভায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের জোর দাবি আছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের কাছে। নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যদের প্রভাবমুক্ত করতে এটি ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। আর নির্বাচনের খরচ কমাতে স্থানীয় সরকারের সবকটি নির্বাচন একসাথে করার সুপারিশ করা হতে পারে। প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, না ভোটের বিধান তৈরি, পেশি শক্তির ব্যবহার রোধেও সুপারিশ করবে কমিশন। তবে এক্ষেত্রে নির্বাচন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশনের সাথে সমন্বয় করবেন তারা। গত গভর্নমেন্টের সময়ে যে নির্বাচনগুলো হয়েছে, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন, এখানে খরচ হয়েছে 23,000 কোটি টাকা। 19 লাখ লোককে নিয়োগ করা হয়েছে। দিন লেগেছে 225 দিন, সব মিলে তফসিলের সময়। তাহলে এই জিনিসটাকে আমরা অনেক এক্সপেন্সিভ, অনেক সময় ক্ষেপণকারী এবং একটা নির্বাচন দেশে অনেক অস্থিরতা সৃষ্টি করে, অনেক কাজকর্ম ব্যাহত হয়। সেজন্য এটাকে যদি আমরা একসাথে করতে পারি আইন চেঞ্জ করে, তাহলে কিন্তু খরচ হবে 600 কোটি, 500 থেকে 600 কোটি টাকা। আর দিন লাগবে মাত্র 40 দিন, 40 থেকে 45 দিন, 12 কমও লাগতে পারে। চাকরিতে পুনর্বহাল ও বিচার ব্যবস্থার সংস্কার সহ 3 দফা দাবিতে ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নিয়েছেন বিগত সরকারের সময় চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। রবিবার সকালে 8টা থেকে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম সহযোদ্ধার ব্যানারে তারা এই অবস্থান নেন। দুপুর 1টার দিকে 3 বাহিনীর প্রধানের নির্দেশে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা আন্দোলনকারীদের সমন্বয়কদের সাথে বৈঠক করে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। পরে তাদের সাথে কথা বলেন নৌবাহিনীর সদস্য ক্যাপ্টেন এনামুল। এরপরই সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। এ সময় প্রধান সমন্বয়ক নাইমুল ইসলাম জানান, আগামী 5 কার্যদিবসের মধ্যে তাদের দাবিগুলো পর্যালোচনা করে মেনে নেওয়ার আশ্বাস দেয়া হয়েছে। এর আগে সকাল 8টা থেকে জাহাঙ্গীর গেটে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তারা চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস FCPS এর প্রথম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থীরা। বেলা 11:30টায় শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এ সময় দাবি পূরণের লক্ষ্যে নানা স্লোগান দিতে থাকেন। এর আগে FCPS প্রথম পর্ব পাশ করা প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক 25,000 থেকে 30,000 টাকা করা হয়, তবে এতেও নারাজ প্রশিক্ষণার্থীরা। গত মঙ্গলবার এক প্রজ্ঞাপনে ভাতা বাড়ানোর বিষয়টি জানানো হয়। ওই দিনই শিক্ষানবিশ চিকিৎসকরা তাদের মাসিক ভাতা 5,000 টাকা বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করে BSMMUতে প্রতিবাদ সমাবেশ করেন। এরপর ভাতা 50,000 টাকায় উন্নীত করার দাবি জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। এদিকে শাহবাগে সড়ক অবরোধের কারণে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ আছে, দেখা দিয়েছে তীব্র যানজট। এইটা যদি হয় একজন চিকিৎসকের অবস্থা, তাহলে সেটা দেশের জন্য লজ্জাজনক। এবং ডাক্তার যখন রাস্তায় নামতে বাধ্য হয়, তার ড্রাইভার কে নেবে? এই যে দাবি পূরণ হচ্ছে না বারবার, কারণ হচ্ছে আমরা কিন্তু প্রথমেই রাস্তায় নেমে যাইনি। আমরা আমাদের পেপার ওয়ার্ক সবকিছু কমপ্লিট করে ফেলার পরেও দেখা গেছে এই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় থেকে এই মন্ত্রণালয়। একদিন দাবি বলতেছে যে হ্যাঁ ঠিক আছে কমপ্লিট হয়ে যাবে, আবার দেখা যাচ্ছে না, দিচ্ছে না, কোনো প্রজ্ঞাপন দিচ্ছে না। আমরা সময় দিয়ে যাচ্ছি। শেরপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস চাপায় সিএনজিতে থাকা 3 নারী ও শিক্ষার্থী সহ 5 জন নিহত হয়েছেন। সকাল 11টার দিকে মহাসড়কের ভাতশালা জোড়া পাম্প এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, সকালে কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহনের বাসটির শেরপুরের নকলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই 3 নারী ও 1 শিক্ষার্থী সহ 5 জন নিহত হন। আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পিকনিক ও ভ্রমণ বিনোদনে ভরপুর মৌসুমেও দর্শনার্থী শূন্যতা বহুল আলোচিত প্রতিষ্ঠিত নন্দন পার্কে। মালিকানার কর্তৃত্ব নিয়ে মামলাবাজির জেরে ডুবতে বসেছে বিনোদন স্পটটি। প্রাণোত্ত চেষ্টা করেও দর্শক টানতে পারছে না নন্দন পার্ক কর্তৃপক্ষ। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতুর রিপোর্ট। বাণিজ্যিকভাবে নন্দন পার্কের কার্যক্রম শুরু 2003 সালে। প্রতিষ্ঠাতা 14 জন হলেও বর্তমানে শেয়ার হোল্ডারের সংখ্যা অনেক। পার্কটির তৃতীয় চেয়ারম্যান বেলাল হক, তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই দ্বন্দ্বের শুরু। তার চরমে রূপ নেয় 5 আগস্টের পর। পার্কটিতে ডিবি হারুনের মালিকানার বিষয় তুলে দেশ জুড়ে তুলকালাম করেন আরেক শেয়ার হোল্ডার সুনামগঞ্জের আওয়ামী লীগ নেতা সিরাজুল হক। তার দাবি, পরিবর্তিত পরিস্থিতিতে পার্কটির হাল ধরেছেন তিনি। আর্থিকভাবে হোক এবং সামাজিকভাবে হোক, সব দিক দিয়ে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। অসামাজিক কার্যকলাপ এখানে হয়েছে। এই সবগুলাকে আমরা যাতে সুন্দরভাবে মিনিমাইজ করে একটা আমাদের বাংলাদেশের একটা সুনামধন্য যে পারিবারিক বিনোদন কেন্দ্র ছিল, এইটাই আমরা করতে চাচ্ছি। বেলাল হক বলছেন ভিন্ন কথা। ডিবি হারুন গাজীপুর ছিলেন, ওইখান থেকে আমাকে পার্কে ঢুকতে দেয় নাই। নভেম্বর 17 রাত্রে হঠাৎ করে আমার কলিগ সিরাজুল হক যিনি আসলেন, আইসা আমার সাথে কোনো কথাবার্তা নাই, পুলিশ নিয়ে আমাকে অ্যারেস্ট করাইলেন। তারপর থেকে একটা অ্যালিগেশন আমার এগেনস্টে, যেটা কোর্টে ওরা সাবমিট করলো যে আমি হারুনের লোক। ডিবি হারুনের মহড়ার ছবিগুলো আগের চেয়ারম্যান সেলিম মিয়ার সাথে। পুলিশ বলছে, হারুনের সম্পৃক্ততা, মানি লন্ডারিং এবং মাদকের অভিযোগের সত্যতা এখনো মেলেনি, তবে তদন্ত অব্যাহত রয়েছে। সেরকম কোনো রকমের সম্পৃক্ততা পাইনি এবং সিনিয়র একজন অফিসারের বিষয়ে, পুলিশের সিনিয়র অফিসারের বিষয়ে যে বলা হচ্ছে কথাটা, জনশ্রুতি আছে যে তার সাথে সম্পৃক্ততা রয়েছে। তো এটুকু জানতাম যে ওখানে তাদের সাথে মানে সখ্যতা আছে বা ছিল। তো এটুকু ভবিষ্যতে আমরা আরো যাচাই বাছাই করে দেখব যে আসলে আছে কিনা। বর্তমানে পার্কটি আবারও বেলাল হকের নিয়ন্ত্রণে। এদিকে গা ঢাকা দিয়েছেন সেই আওয়ামী লীগ নেতা সিরাজুল হক। কিন্তু নন্দন পার্ক জমছে না আগের মতো। দর্শনার্থীদের অনেকে চলে যাচ্ছেন আশপাশের স্পটগুলোতে। শেফালি মিতু, বাংলা ভিশন, আশুলিয়া, ঢাকা। যশোরের অভয়নগরের আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন পলাশকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে চায়ের দোকান থেকে কয়েকজন দুর্বৃত্ত তুলে নিয়ে যায় পলাশকে। পরে নওয়াপাড়া বুড়িরঘাট এলাকায় আয়কর অফিসের পেছনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জিয়াউদ্দিন পলাশ অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন সর্দারের ছেলে। তিনি নওয়াপাড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক কাউন্সিলর ছিলেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বরিশাল সিটি কর্পোরেশনের 850 শ্রমিককে 26 দিনের জায়গায় 22 দিনের বেতন দেয়ায় বিক্ষোভ হয়েছে। সিটি কর্পোরেশনের গেট আটকে দিয়ে শ্রমিকরা তিনতলায় হিসাব শাখার সামনে জড়ো হয়। এ সময় বাকি দিনের বেতন না পেলে তারা কর্মবিরতির ঘোষণা দেন। শ্রমিকরা জানান তারা মাসে 30 দিন কাজ করেন। রেজুলেশন অনুযায়ী তাদের 26 দিনের বেতন দেওয়ার কথা, কিন্তু গত 2 মাসের মধ্যে 1 মাস বেতন দেওয়া হয়, তাও 22 দিনের। এদিকে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, পরবর্তী মাসের বেতন দেওয়ার সময় ওই 2 মাসের বাকি 4 দিনের বেতন সংযুক্ত করে দেওয়ার আশ্বাসে শ্রমিকরা কর্মস্থলে ফেরেন। আমরা 30 দিন কাজ করি, প্রতিটা জায়গায় ময়লা পরিষ্কার করি, তাহলে আমাদের 22 দিনের বেতন দেবে কেন? আমরা জিজ্ঞেস করতে আইছি। 30 দিন বেতন কাজ করাইয়া 22 দিনের বেতন করছে, এর জন্য আমরা আইছি। আমরা 30 দিনের বেতন ফুল চাই। এক সময় টাঙ্গাইলের করটিয়ার স্রোতবিনী সুন্দরী খাল ঘিরে গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য। বিখ্যাত জমিদার পন্নী পরিবারের রাজস্ব আদায় থেকে শুরু করে যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার হতো এই খাল। তবে কালের বিবর্তনে এখন তা পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। দখল আর দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে খালটি। টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের করটিয়ার এই খালটি সৌন্দর্যের কারণে বলা হতো সুন্দরী খাল। পালতোলা নৌকা সহ জমিদারদের বাহারি রঙের নৌকা চলাচল করত খাল দিয়ে। খালটি এখন পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। খালের 2 পার দখল করে পাকা ঘরবাড়ি নির্মাণ করেছে দখলদাররা। এছাড়া হাটবাজার ও আশপাশের ময়লা আবর্জনা ফেলায় দুর্গন্ধে অস্বস্তিতে শিক্ষার্থী সহ স্থানীয়রা। বেড়েছে মশা মাছি সহ নানা রোগ ব্যাধি। খালের সৌন্দর্য তখন ছিল ভরপুর, ভালো ছিল। সেই ভালোটা আজকে আবর্জনার থেকে শুরু করে সবকিছু মিলিয়ে খালটা অসুন্দর হয়ে গেছে। এই খালকে এমনভাবে দূষিত করছে যে এখানে তো নৌকা চলাচলের ব্যবস্থা নাই এবং কি পানি চলাচলের ব্যবস্থায় এখানে দুষ্কর হয়ে গেছে। অনেক প্রচুর দুর্গন্ধ, এদিক দিয়ে একটু হাঁটাচলা করা যায় না। আমরা চাচ্ছি যে এরকম নাম সেরকম যেন মানুষ দেখে চিনতেও পারে না এটা সুন্দরী খাল। আমরা চাচ্ছি যে এই খালটা পরিষ্কার করা হোক, এখানে যেন নতুন করে আর কোনো আবর্জনা না ফেলা হয়। গন্ধর কারণে স্যার আমরা স্কুলে যাইতে পারি না এবং স্কুলে আসার পর ক্লাসের ভিতরেও স্যার মশা ধরে। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। আজকে কালের পরিক্রমায় এর মুখ বন্ধ হয়ে গেছে, মানুষ অবৈধভাবে দখল করে নিয়েছে। বাজারের বর্জ্য, কারখানার বর্জ্য এখানে পড়ার পরে এমন দুর্গন্ধ হয়েছে যে মানুষের এখানে চলাফেরা করা একেবারেই অসম্ভব হয়ে গিয়েছে। আমরা চাই এই পরিস্থিতির উন্নয়ন। আমরা চাই যে খালের মুখ খুলে দেওয়া হোক, অন্তত বর্ষাকালে যেন এটা দ্রুতগতিতে পানি প্রবাহ হয়, যেন এই ময়লাগুলো চলে যায় এবং মানুষ আবার আগের মতো পরিবেশ ফিরে পায়। স্রোতবিনী সুন্দরী খাল আগের অবস্থায় ফিরিয়ে আনতে সরকার যথাযথ উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নরসিংদীর আব্দুল আল মামুন রাসেল পথ শিশুদের এক নির্ভরতার নাম। ছাত্র জীবন থেকেই পথ শিশুদের নিয়ে কাজ করছেন তিনি। 10 বছর ধরে মেতে আছেন পথ শিশুদের নিয়েই। তার প্রতিষ্ঠিত পথকলির শিশুর সংখ্যা প্রায় 100, তবে 60 থেকে 70 জন শিশু নিয়মিত আসা যাওয়া করে। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নরসিংদী রেল স্টেশন ও নরসিংদী সরকারি কলেজের মাঝখানে গড়ে ওঠা বঙ্গবন্ধু উদ্যানের খেলার মাঠের চিত্র সম্পূর্ণ পাল্টে যায় সপ্তাহের শুক্র ও শনিবার। সকাল থেকে দল বেঁধে আসতে শুরু করে শহরের পথ শিশুরা। এদের কারো বাবা মা নেই, কারো পরিবারের অবস্থা সংকটাপন্ন, কেউ আবার স্টেশনেই রাত কাটায়। বেশিরভাগই 5 থেকে 10 বছর বয়সী, কেউ খালি গায়ে, কারো গায়ে ছেঁড়া জীর্ণ বসন। উদ্যানের সবুজ মাঠে বসেই সকালের হালকা নাস্তা করে সবাই। এরপরই শুরু হয় পাঠদান কার্যক্রম। উদ্যানে থাকা কদম গাছের নিচে বোর্ড আর মার্কার হাতে দাঁড়িয়ে পড়েন শিক্ষক আব্দুল আল মামুন রাশেদ। অক্ষর জ্ঞান আয়ত্তে এলেই তাদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেন তিনি। প্রতি সপ্তাহে 2 দিন পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার, বই খাতা কলম, শীতে পোশাক, ঈদ এলে নতুন জামা কাপড়ের ব্যবস্থা করেন। ওদেরকে যদি আমরা একটু বাচ্চাদের মতো করে যদি একটু বড় করে তুলতে পারি, তাহলে ওরা সমাজের জন্য আসলে বোঝা হবে না। একটা পর্যায়ে ওরা এই সমাজ খরচ কিছু দিতে পারবে, তো অ্যাসেট হবে। সম্পূর্ণ অর্থই আমি আমার ব্যক্তিগত এবং আমার পারিবারিক
সেখানে আমি তবে কেউ কেউ যদি বলে যে বাচ্চাদেরকে সহযোগিতা করতে চাই, সেই ক্ষেত্রে বলি যে আপনি একবেলা খাবারের ব্যবস্থা করতে চাইলে আপনি নিজে খাবার কিনে এনে এখানে বাচ্চাদেরকে খাওয়াইয়ে যাবেন, কিন্তু কারো কাছ থেকে কোনো রকম টাকা পয়সার আদান প্রদান বা কোনো কিছু নেই। রাসেলের এই মহতী উদ্যোগ নরসিংদীর সব মহলেই এখন আলোচিত। তাদের যে খরচ আছে স্কুলের, সেই খরচটা আমরা বেয়ার করে থাকি। মূলত আলোকিত নরসিংদীর লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ছিন্নমূল পথশিশু এবং বাচ্চাদেরকে নিয়ে কাজ করা। রাসেল কিন্তু ব্যক্তিগতভাবে অনেক অর্থকরীর মালিক নয়, সে নিজের রোজগার করা অর্থ তাদের পিছনে ব্যয় করে যাচ্ছে। আমি মনে করি এটি দেখে যদি আমাদের নরসিংদীতে যারা অর্থবিত্তের মালিক রয়েছেন তারা যদি উৎসাহিত হয়, আগামী দিনে হয়তো সুবিধা বঞ্চিত শিশু এবং পথশিশু শূন্য কোঠায় চলে আসবে। এদের প্রতি দায়িত্ব নেওয়ার কথা ছিল রাষ্ট্রের, রাষ্ট্র কিন্তু সে দায়িত্ব পরিপূর্ণভাবে নিচ্ছে না। এই বাস্তবতা আমাদের স্বীকার করতে হবে। আরবি পড়ায়, বাংলা পড়ায়, ইংলিশ পড়ায়, কাপড় দেয়, খাবার দেয়, অনেক বিভিন্ন মাধ্যম দেয়। সরকার ও সচ্ছল ব্যক্তিদের সহায়তা নিয়ে নিজের কার্যক্রম আরও বড় পরিসরে করার আকাঙ্ক্ষা আছে উদ্যমী এই ব্যাংকারের। বাংলাভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন আরো একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। সাভারের বিরুলিয়ার আকরান এলাকায় সাভার থানা বিএনপির সাবেক সভাপতি মরহুম মাহমুদুল হাসান আলালের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে আনন্দ র্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা জাসাসের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমি থেকে আনন্দ র্যালি বের হয়ে শহর ঘুরে আসে। বগুড়ায় বিপিপিএ এর কার্যাবলী ও ইজিপি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা হয়েছে। জেলা প্রশাসনের করতোয়া সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন। উপকূলীয় অঞ্চলের জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা, ইকোসিস্টেম ব্যবস্থাপনা, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি পুনরুদ্ধার এবং ইউনিয়ন পরিষদ সমূহের স্ট্যান্ডিং কমিটি সমূহ সক্রিয়করণে জেলা পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। বীর মুক্তিযোদ্ধা ও বীর প্রতীক আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়িতে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। উপজেলা পরিষদের সামনে এক কর্মসূচির আয়োজন করে মুক্তিযোদ্ধা ও প্রজন্ম ৭১। এ সময় তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। চিত্রাঙ্কন র্যালি ও আলোচনার মধ্য দিয়ে ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মবার্ষিকী উদযাপন হচ্ছে। সকালে জয়নুল আবেদিনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। ৬টি বন্ধ চিনিকল খুলে দেয়া নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে রংপুরে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বন্ধ চিনিকল চালুকরণ টাস্কফোর্স কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ কাফি রতন লিখিত বক্তব্য পড়ে শোনান। কুষ্টিয়ায় দুদিনব্যাপী আন্তঃবিদ্যালয় বিজ্ঞান মেলা শুরু হয়েছে। সদর উপজেলার নির্বাচিত ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ বিজ্ঞান ক্লাব এতে অংশ নিয়েছে। শহরের মীর মোশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। ময়মনসিংহে ২০০ জন অসচ্ছল ভাতাভোগী আনসার, ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নগরীর রেঞ্জ কার্যালয়ে আনসার ও ভিডিপি সদস্যদের হাতে এসব কম্বল তুলে দেন ময়মনসিংহ রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আব্দুল আওয়াল। পুষ্টির চাহিদা পূরণ ও জিঙ্ক ধানের চাষ সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে প্রান্তিক ২,৪০০ কৃষককে প্রশিক্ষণ প্রদান এবং বিনামূল্যে জিঙ্ক সমৃদ্ধ বৃধান ৭৪ ও ১০০ জাতের বীজ বিতরণ করা হয়েছে। ইউএসডিও এর আয়োজনে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বালাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠান হয়। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে ঘোড়দৌড় খেলা হয়েছে। জামালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বড় জামালপুর চৌধুরী বাজারের পশ্চিম পাশে বিল এলাকায় এ প্রতিযোগিতা হয়। নাজনীন আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেহাবশেষ জাতীয় পতাকায় মুড়িয়ে হারিস চৌধুরীকে সিলেটবাসীর শেষ শ্রদ্ধা, গ্রামের বাড়ি কানাইঘাটের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।
মঙ্গলবার জুলাই প্রোক্লামেশনে কবর হবে মুজিববাদের বলেছেন সমন্বয়করা, আবারও জানালেন দল বা জোট করবেন না তারা। খরচ কমাতে স্থানীয় সরকারের সব নির্বাচন একসাথে করার প্রস্তাব দেবে সংস্কার কমিশন, জানিয়েছেন ডক্টর তোফায়েল। শেরপুর ঢাকা মহাসড়কের ভাতশালায় সিএনজিকে বাস চাপা, 3 নারী সহ 5 জন নিহত। দর্শকে ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।